যেখানে থামিয়েছি যে জায়গায় ছিলাম আমি, যে ভারতবর্ষের বর্তমান পরিস্থিতি যেটা আগেও ছিল, যেখান থেকে ভারতবর্ষ কখনোই নিজের স্ট্যান্ডকে ডেভিয়েট করেনি যে পাকিস্তান স্পন্সর্ড টেরোরিজম আর এটাকে ট্যাকেল করা, এটা বরাবর ভারতবর্ষ একটা বাইল্যাটারাল একটা ইস্যু হিসাবেই সবসময় ট্রিট করে এসেছে। ভারতবর্ষের কোনো সরকার এখানে কোনো থার্ড পার্টি ইন্টারফারেন্সকে না চেয়েছে না অ্যালাউ করেছে। তো সেই জায়গা থেকে কোনো বাইরের চাপের কোনো বিষয় তো নেই, যেটা মোদিজি বলেছেন যে সারা বিশ্বের 193টা দেশের মধ্যে মাত্র 3টে দেশ পাকিস্তানের সমর্থনে মুখ খুলেছিল। তাতে বিরোধীদের কেউ কেউ বলার চেষ্টা করেছেন যে বাকিরা তো ভারতের সমর্থনে খোলেনি, এ তো আজব কথা। মার খেলো পাকিস্তান, বিধ্বস্ত হলো পাকিস্তান, 9টা এয়ারপোর্ট ধ্বংস হলো পাকিস্তানের, 11টা টেররিস্ট লঞ্চিং প্যাড ধ্বংস হলো পাকিস্তানের বুকে, জয়শে মোহাম্মদ, লস্করি তৈবা, হিজবুল মুজাহিদিনের হেডকোয়ার্টার উড়িয়ে দেওয়া হলো পাকিস্তানের বুকে। এই প্রথম পাকিস্তানের বুকে বর্ডার এরিয়া ছেড়ে 100 কিলোমিটার ভিতরে গিয়ে পাঞ্জাব প্রভিন্স এবং বাওয়ালপুর প্রভিন্সে গিয়ে ভারতবর্ষ অ্যাটাক করলো তার ইন্টিগ্রিটি রক্ষার জন্য। ভারতবর্ষের পক্ষে মুখ খোলার কিছু নেই, কেউ রেজিস্ট করেনি ভারতবর্ষকে। এমনকি এই যে স্ট্রাইক, ভারতবর্ষের সেনানীরা, বীর সেনানীরা, তারা ওপেন এয়ারে অন মিডিয়াতে বসে কলার তুলে এগুলো ঘোষণা করেছে। আমেরিকা থেকে শুরু করে কোনো ইউরোপিয়ান কান্ট্রি, কোনো এশিয়ান কান্ট্রি বলার সাহস দেখায়নি যে ভারত ভুল করেছে। আমরা তো সবাই জানি মৌনতা সম্মতির লক্ষণ, এর জন্য মুখ বড় করে কিছু বলার দরকার পড়ে না। আরেকটা যে জিনিসটা আমরা কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট দাবি করেছিলেন যে আমার ইন্টারফারেন্সেই আমার কথাতেই ঘটনা, এটাও তো বাস্তব। ঠিক, কংগ্রেসের মুখপাত্রের প্রশ্ন ছিল, আমি আসছি, শুধু একটা ছোট্ট পয়েন্ট ধরিয়ে দিয়ে যাই যে এবারের এই টোটাল ঘটনা প্রবাহে ভারতবর্ষের একটা কিন্তু অন্য প্রাপ্তি আছে যেটা আগে কোনোদিন হয়নি। এরকম আমরা কেউ একবারও খুব কম আলোচনাতেই যে কোন জঙ্গি সংগঠন এটা অ্যাটাকটাকে এক্সিকিউট করলো, আমরা খুব রেয়ার কোনো প্রবক্তা বা কোনো দল তাদের নামটা মুখে এনেছে, হয়তো কিছুটা আননোন বলে। টিআরএফ অর্থাৎ দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট, এরা কারা? এরা লস্করে তৈবার একটা প্রক্সি আউটফিট। এই টিআরএফ পহলগাম অ্যাটাকের পর উইদিন 6 আওয়ার্স ওপেন মিডিয়াতে তারা রেসপন্সিবিলিটি স্বীকার করেছিল যে এই অ্যাটাক তারা করেছে। 72 ঘন্টার মধ্যে তারা অন এয়ার আবার বক্তব্য দেয়, না এই অ্যাটাকের সাথে আমাদের কোনো যোগাযোগ নেই। এই ভয়টাকেই আমরা বলি ইয়ে ডর হামে আচ্ছা লাগতা হ্যায়। এটাই মোদিজির ভয়, এটাই স্বাধীন ভারতের এই একবিংশ শতাব্দীর ভারতের ভয়, যেটা মোদিজি একটু আগে বললেন যে আগে যেটা হতো অ্যাটাক করে চলে যেত, ঘুমিয়ে পড়তো, লাইফ কাটিয়ে ফেলতো। এখন অ্যাটাক করার পর আর ঘুম আসে না, অপেক্ষা করে কখন ভারতীয় সেনাবাহিনীর ওই বুলেটের সীসা তার বুকের ভিতর দিয়ে যাবে। যেটা আজকে হলো সুলেমান, নামটা কি ভদ্রলোকের? সুলেমান শাহ, আফগানি আর ইয়াসির বা জিব্রাম, অনেক রকম এদের অ্যালিয়াস করে অনেক রকম নাম থাকে। এই 3 জন, এদের মধ্যে যে সুলেমান ছিল মেন মাস্টার মাইন্ড এই পহলগাম অ্যাটাকের, তাদেরকে ভারতীয় সেনাবাহিনী চিরনিদ্রায় শুইয়ে দিয়েছে। তিনি এখন কোথাও গিয়ে বিশেষ রকম আনন্দ ওনারা যেগুলো নিয়ে থাকেন আর কি, ওনাদের বলা আছে বিভিন্ন ব্যাপারগুলো, সেই সব আনন্দ নিচ্ছেন আর কি। তো এখন বিষয়টা হলো যে এই যে পয়েন্টগুলো, এখানে একটা কথা বারবার কিন্তু প্রধানমন্ত্রী দুঃখ করে বলেছেন আজকে, যে অদ্ভুত লাগে যে ভারতবর্ষের টেরোরিজমের বিরুদ্ধে এই ওপেন স্ট্যান্ড, 1 ইঞ্চি ছাড়বো না, জিরো টলারেন্স নীতি সারা পৃথিবী যার সমর্থনে রয়েছে। আপনি একটা জিনিস খেয়াল করুন যে অল পার্টি ডেলিগেটস, অর্থাৎ যে 7টা অল পার্টি ডেলিগেটস, 51 জন মেম্বারের পার্লামেন্ট এমপির যে 33টা দেশে গেছে, প্রতিটা দেশ কিন্তু এই ডেলিগেটসকে ওয়েলকাম জানিয়েছে, তাদের বক্তব্য রাখার ব্যবস্থা করে দিয়েছে, এবং এই বক্তব্য সারা বিশ্বে এক প্রচণ্ড আলোড়ন ফেলেছে। একটা বিষয় অবশ্যই এখানে উল্লেখ করতে হয় যে ওই বাঙালি অস্মিতার কথা যে মুখ্যমন্ত্রী বলেন, আমরা তো অবশ্যই সেটা সবসময় বলি যে উনি এটা একেবারেই ওনার ভণ্ডামি, কিন্তু একটা ক্ষেত্রে উনি বাঙালি অস্মিতাটাকে সত্যি বাঁচিয়েছিলেন। সেটা হচ্ছে ইউসুফ পাঠানের নাম ছিল, সেটা কেটে উনি একটু বিদেশ ভ্রমণ করতে যাতে অভিষেক ব্যানার্জি যেতে পারেন, উনি অভিষেক ব্যানার্জির নামটাকে দিয়েছিলেন। মেবি হয়তো ওনার আভ্যন্তরীণ একটা ইচ্ছা থেকে এটা করেছেন। যাই হোক, যা করেছেন ঠিক করেছেন, কোনো অসুবিধা নেই। এখানে দুটো জিনিস যেটা কংগ্রেসের মুখপাত্র বলছিলেন, ট্রাম্পের বিষয়। আচ্ছা, আমি তো বুঝতে পারছি না যে আমি যদি আপনাকে বলি আমি আপনাকে সোজা চোখে দেখতে পাচ্ছি,
আর কেউ যদি বলে থাকে আমি আপনাকে দেখতে পাচ্ছি না, আমি যদি গলা বড় করে বলি আপনাকে আমি দেখতে পাচ্ছি, তাহলে কি এটাকে নতুন করে বলতে হয়? আমি জানি না কংগ্রেস কি ধরনের ডিপ্লোমেসি বা কূটনীতিতে বিশ্বাসী। বেশ, অরিজিৎ দা, একজন রাষ্ট্রের প্রধানমন্ত্রী, না আমি আসবো অশোক দা আসবো, কিন্তু ঝন্টুদা একদম এক লাইন এখনো বলেননি, প্লিজ অরিজিৎ দা। আমার মনে হয় যে অরিজিৎ দা, ডিপ্লোমেসিতে এটা ঠিক অরিজিৎ দা একটা প্রশ্ন, না আমি এটা সিস্টেম নয় অশোক দা, এখন আগে ঝন্টুদা বলে নিক, আমি তারপর অবশ্যই আপনার কাছে যাব। কিন্তু একটা জায়গায় বিরোধীদের করা প্রথম দিন থেকে একটা প্রশ্নের উত্তর আমি এখনো পাইনি, সেটা হচ্ছে যে সমস্ত কিছু মানছেন এবং ন্যাশনাল ইন্টিগ্রিটির প্রশ্নে বিরোধীরা বারবার করে পাশে দাঁড়িয়েছেন, বিষয়ে কোনো সন্দেহ নেই। সর্বদল বৈঠকেও বিরোধীরা গেছেন, কোনো প্রশ্ন নেই। এবং যুদ্ধ মানে ওই যখন জঙ্গি ঘাঁটিগুলোকে আক্রমণ করা হচ্ছিল তখন কোনো বিরোধী রাষ্ট্রনেতা, কোনো বিরোধী দল তারা কোনো রকম দেশ বিরোধী মন্তব্য করেননি। বুক চওড়া হয়ে গেছে ভারতবাসী হিসেবে আমাদের সবার। আমরা তো সব পলিটিক্যাল ন্যারোনেস নিয়ে আলোচনা করি। আমি ঝন্টুদার কাছে আসছি, কিন্তু একটা জায়গায় যে ইন্টেলিজেন্স ফেলিওর সম্পর্কে এখনো পর্যন্ত বিজেপি স্বীকার করেনি, কিন্তু আজকে দাঁড়িয়ে বিজেপি দায় স্বীকার করেছে, এটাকে মাথায় রাখতে হবে। একদম সংসদে দাঁড়িয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কি বলেছেন একবার ঝন্টুদার কাছে যাওয়ার আগে জাস্ট ছোট্ট একটি বক্তব্য একটু শোনানোর চেষ্টা করি, শুনুন। कल पूछते थे कहां से आए, कहां गए, किसकी जिम्मेदारी है? भाई जिम्मेदारी हमारी ही है, हम सरकार में हैं, हमारी ही जिम्मेदारी। मगर मैं पूछता हूं जब आप सरकार में थे तब क्या क्या हुआ था, इसकी जिम्मेदारी किसकी थी और क्यों निर्वहन नहीं किया, वो भी बाद में पूछूंगा।